স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায় দ্রুত কার্যকরের দাবি আবরার ফাহাদের বাবার। অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের ধারণা প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে প্রত্যাশিত ন্যায় বিচার না পেয়ে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন এআর বাদল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় প্রায় 4 বছর আগের দেয়া বিচারিক আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেন আবরারের বাবা। অন্যদিকে ছাত্র সংগঠনের নিজেদের মধ্যে হানাহানি না করার আহ্বান জানান আবরারের ছোট ভাই আবরার ফায়াজ। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। সরকারের এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে কারোর পরিণতি একই রকমের না হয়। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি জানায় রাষ্ট্রপক্ষ। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার না পেয়ে হাইকোর্টে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। ন্যায় বিচার আমরা পাইনি। মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। মৃত্যুদণ্ড প্রাপ্তদের 3 জন পলাতক। 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান আরও একজন। আসামিরা সবাই ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যা করে আসামিরা। এআর বাদল, আরটিভি, ঢাকা। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড হাইকোর্ট বহাল রাখায় সন্তোষ জানিয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। রায় ঘোষণার পর কুষ্টিয়ায় নিজ বাসভবনে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে রায় বাস্তবায়ন চান তিনি। বুয়েট সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিও জানান। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি না থাকলে আর কোনো মায়ের বুক খালি হবে না বলেও মনে করেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। এই রায়ের প্রতি সন্তুষ্ট। এখন আমরা চাই যে এই রায়টা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করা হয় এবং যে 4 জন আসামি, 3 জন আগে পলাতক ছিল আর একজন 5ই আগস্টের পরে যে পালাইছে, এদেরকে যেন যত দ্রুত সম্ভব এদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং দ্রুত আইনের আওতায় এনে এদের প্রতি যেন এদের যে রায়টা আছে এটা যেন কার্যকরী করা হয়। আমরা চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক আর আবরারের মতো কোনো মানুষকে জীবন দিতে হোক। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে আগামী 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে সাবেক এই আইজিপিকে উপস্থিতিতে শুনানি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নের ডান হাত ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এজন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়া সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে 18 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সবকিছু বাস্তবায়নের ডান হাত ছিলেন আইজিপি সাহেব। সে কারণে আমরা কৌশলগত কারণে তাকে এই মামলাতে অন্তর্ভুক্ত করেছি এবং তার সম্পৃক্ততা আছে, যেভাবে শেখ হাসিনার অপরাধ প্রমাণের ক্ষেত্রে তার সম্পৃক্ততাটা দরকার ছিল, যে কারণে আমরা এটা করেছি। আসহাবুল ইয়ামিন সহ সাভার এলাকায় যে গণহত্যা হয়েছিল, সাভার অঞ্চলের আওয়ামী লীগের এবং যুবলীগের নেতৃত্বে যারা এই হামলায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে থেকে 3 জনকে যারা ইতিমধ্যে কারাগারে আটক আছে, তাদেরকে আজকে আটক দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। 4 দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন।
সকাল ৯টা ৫৫ তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। তাকে বিমানবন্দরে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী আলাপ সারেন। রাষ্ট্র সংস্কার এবং গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি। গেল বৃহস্পতিবার ঢাকা আসেন অ্যান্টোনিও গুতেরেস। চব্বিশ গণ অভ্যুত্থানে জনগণের সাথে যারা অন্যায় করেছে তাদের বিচার হতেই হবে। বিচার না হলে অন্যায়কারীরা আবার সুযোগ পাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করছেন তাদের সেই প্রত্যাশা পূরণ করতে কাজ করবে বিএনপি। রাজধানীর গুলশানে একটি হোটেলে ভার্চুয়ালি ২৪ গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায়ের প্রতিফলন ঘটাবে বলেও প্রত্যাশা করেন তারেক রহমান। যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। সবাইকে ধৈর্য ধরে সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি। ছাত্র জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, অসহিষ্ণু না হয়ে সবাইকে এখন ধৈর্য ধরতে হবে। অনেক প্রতিকূলতার মাঝেও সাংবাদিকরা যথেষ্ট সংগ্রাম করেছে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ফখরুল। এ সময় সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান মহাসচিব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এটুকু বলতে পারি, উই আর কমিটেড টু রিফর্ম। আমরা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতি করছি। আমরা এই কিন্তু আমরা দাবি ২ বছর আগে নিয়ে যখন এই সংস্কারের কথা কেউ ভাবেই। আমাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাতে চাই যে অনেক প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু তাদের সত্য কথা বলার চেষ্টা করে। নির্বাচনী পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে ইইউ আগ্রহী বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার ইসি ভবনে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সিসি এই কথা জানিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ ইসিকে সার্বিক বিষয়ে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আন্তর্জাতিক পর্যায়ের নির্বাচন করতে ইসিকে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এর আগে ১১ মার্চ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেন মাইকেল মিলার। ওনারা বলছেন যে আপনারা আরও একটু চিন্তা ভাবনা করে দেখেন যে যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। এবং ওরা বলছে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান, এই কথাটা আমাদের পরিষ্কার করে জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন। প্রধান উপদেষ্টা চীন সফরে বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, আগামী ২৬ মার্চ ৪ দিনের চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে বৈঠক হবে আগামী ২৮শে মার্চ। সফরকালে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সাথেও বৈঠকের কথা রয়েছে। মূল ফোকাস থাকবে বড় কোম্পানির বিনিয়োগ এবং কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করা। এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মাননা হিসেবে ডক্টরেট উপাধি পাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এটাই তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। রোববার চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করে চীন সফর নিয়ে আলোচনা করেন প্রেস সচিব।
একটা ভালোভাবে লক্ষ্য ছিল। পুলিশকে বারবার বলা হয়েছে যে কোনোভাবেই যেন সড়কে চাঁদাবাজিটা যত রকমভাবে কমানো যায়। শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণ দাবিতে রাজধানীর খামারবাড়িতে বিক্ষোভকারী ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা খামারবাড়ির সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। আলোচনার আশ্বাস দিয়ে তাদের সড়ক থেকে খামারবাড়ি আঙিনায় সরিয়ে নেয় সেনাবাহিনী। শিক্ষার্থীদের 5 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গেলেও স্বরাষ্ট্র বা কৃষি উপদেষ্টার কেউ তাদের সঙ্গে বৈঠকে বসেননি। বিকেলে শিক্ষার্থীরা আবারও সড়কে অবস্থান নিতে গেলে লাঠিচার্জে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শক্তিদেরকে এই সরকার থেকে মুছে দেন, তাদেরকে অপসারণ করে দেন। এইসব আমলা আমাদের দরকার নেই। আমরা চাই এমন আমলা যারা দুর্নীতি করবে না, যারা এই দেশের মানুষদের জন্য কাজ করবে। নিজে তো আছে এই সিটে, প্লাস হচ্ছে উনি আরো সব আওয়ামী লীগের যারা আছে দোসররা তাদেরকে আবার সেম সিটে নিয়ে আসতে চাচ্ছে। এখন আমরা চাচ্ছি ওনার পদত্যাগ, যাতে নতুন করে আবার আওয়ামী লীগ এই দেশে জন্ম না নিতে পারে। আনন্দ করার মেজাজে নেই, তাই এবছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, ঈদকে ঘিরে যেন কোনো শ্রমিক অসন্তোষ না হয়, সেজন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্ট। প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যথাসময়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধ না হওয়ার ফলে দেখা দেয় শ্রমিক অসন্তোষ। পাশাপাশি ছুটির সময়হীনতা থাকায় বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়তে হয় পোশাক শ্রমিকদের। এমন বাস্তবতায় সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, শ্রমিকদের ধাপে ধাপে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে পোশাক খাতের সংগঠনগুলো। শ্রমিকদের বেতন নির্ধারিত সময় তাদের যে আলাপ হয়েছে সেই নির্ধারিত সময় যাতে দেওয়া হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য বিকেএমই এর প্রধান আসছিলেন, তাদের সাথে কথা বলেছি। আমরা বলছি যে যেন বেতনটা সবাই নির্ধারিত সময় পায় এবং কোনো প্রপার্টি যাতে ধ্বংস না হয়। মহান স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে নিরাপত্তার হুমকি নিয়ে জানিয়ে সচিব বলেন, এবছর থাকছে না স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে। ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। রিস্কস আর অলওয়েজ দেয়ার, we do not see any threats. প্রধান উপদেষ্টা বলেছেন এটা ওয়ার ফুটিংয়ে আছে, আমরা আনন্দ করার মেজাজে নাই। সড়কে চাঁদাবাজি বন্ধ সহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নাসিমুল গনি। বিল্লাল হোসেন, টিভি, ঢাকা। ঢাকার সরকারি 7 কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে সেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, DCU। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান SMA ফায়েজ সহ অন্যদের এক সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকার এই 7 সরকারি কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। এসব কলেজের শিক্ষার্থী প্রায় 2 লাখ, শিক্ষক 1000-এর বেশি। এই কলেজগুলো একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। 2017 সালের 17 ফেব্রুয়ারি এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কলেজের ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স এবং এছাড়াও 7টা কলেজের এক ধরনের কোঅর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে এবং সেখানে এশীয় কলেজের যে বিজনেস কলেজের যে প্রিন্সিপাল উনি থাকবেন হচ্ছেন এই কোঅর্ডিনেটরের দায়িত্বে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে টর্নেডো তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 34 জনে পৌঁছেছে। রোববার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে ভয়াবহ টর্নেডো বয়ে যায়। নিহতদের মধ্যে 12 জনই মিজৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা। মিজৌরির পাশাপাশি কানসাস প্রদেশের 8 জন, মিসিসিপি অঙ্গরাজ্যের 6 জন এবং ওকলাহোমা ও টেক্সাসে 1 জন করে নিহত হয়েছেন। ধূলিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যগুলোর বিস্তীর্ণ এলাকা।
এনবিসি এক প্রতিবেদনে জানায় দেশটির 7 অঙ্গরাজ্যের 2.5 লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবশ্য আবহাওয়া নিয়ে উদ্বেগ এখনও কাটছে না যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে। মিসিসিপি, টেনেসি সহ মধ্য উপসাগর উপকূলবর্তী অঙ্গরাজ্যগুলোতে আরও বেশ কয়েকটি টর্নেডো হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 সাংবাদিক ও বেশ কজন সহায়তা কর্মী রয়েছেন। আহত রয়েছে আরও বেশ কয়েকজন। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং সম্প্রতি এসব হামলা আরও জোরদার হয়েছে। এসব হামলায় ঘটছে হতাহতের ঘটনাও। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।